আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিশন ডিএমসি উইথ সাবিহা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমি মূলত আমার চ্যানেল থেকে ইংলিশের ক্লাস আপলোড করব এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি যে টপিকটাকে বাছাই করেছি সেটা মূলত শুধু অ্যাডমিশন টেস্ট যারা দিতে যাচ্ছ তাদের জন্যই নয়, বরং 6 to 10 যারা অধ্যয়নরত আছো এবং এইচএসসিতেও যারা পড়াশোনা করছো প্রত্যেকের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এমনভাবে এই টপিকটা পড়াবো, ইনশাআল্লাহ তোমাদের যে কোনো পরীক্ষা এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা সেটাকে খুব সহজেই সলভ করতে পারবা। আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং তার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রকারভেদ সেটা হচ্ছে নাউন। অনেকে এটা শুনে হয়তো বলতে পারো যে হচ্ছে নাউন তো অনেক সহজ এবং অনেক বাচ্চাকালের পড়াশোনা, আমরা তো অনেকেই পারি, পাশাপাশি এটা তো হচ্ছে যেমন ইজি তেমনই তো মানে হচ্ছে বলা যায় যে আমরা অনেক আগে থেকেই ছোটবেলা থেকে এই টপিকটা পড়ে আসি। কিন্তু আমি আজকে ওই ছোটবেলা থেকে আমরা যেটা পড়ে আসি সেই জিনিসটার পাশাপাশি সেটাকে আস্তে আস্তে কিভাবে তার মধ্যে এক্সেপশনাল রুলগুলো আছে সেগুলা এবং কোন জিনিসগুলো সেখান থেকে অ্যাডমিশন টেস্টে আসে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে প্রত্যেকটা জিনিসই টাচ করে যাওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। নাউন। নাউনের দেখো প্রথমেই একটা বড় ছক দেওয়া আছে এবং সেখানে বলা আছে কি, দেখো যে ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ সবকিছু যদি একটা নামকে বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলি বলতো? নাউন বলি। এটা আমরা জানি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ সেখানে নাম বুঝাইলে নাউন হবে। এরপরে দেখো আমরা এই প্রকারভেদটাও কিন্তু একদম বাচ্চাকালে পড়ে এসেছি যে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আমরা যেটাকে গণনা করতে পারি তার ভিত্তিতে হচ্ছে কাউন্টেবল, গণনা না করা গেলে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দুই প্রকার, এটাও আমরা পড়ে এসেছি। এরপর দেখো নিচে এক্সাম্পল দেওয়া আছে যে রহিম, সাতক্ষীরা, ওয়াটার, চাইল্ডহুড, এই প্রত্যেকটা কিন্তু এক একটা নাম বুঝাচ্ছে এবং সেগুলা হচ্ছে নাউনকে আইডেন্টিফাই করছে। তাহলে এগুলার আস্তে আস্তে আমরা হচ্ছে ডিপে যাব এবং স্পেশালি বা স্পেসিফিকলি এই প্রত্যেকটার যে প্রকারভেদ সেগুলা বোঝার চেষ্টা করব। তার আগে চলো তোমাদের আমি হচ্ছে কিছু অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনের সাথে পরিচয় করিয়ে দিই। কি ধরনের কোয়েশ্চেন এই নাউন থেকে আসে সেটা তোমাদের আগে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমাদের এই এই জিনিসগুলা পড়তে হবে। দেখো প্রথমেই আমি একটা দেখো টেস্ট ইউর সেলফ দেওয়া আছে। এখানে একটা স্থানীয় সরকার প্রকৌশল 2023 সালের পরীক্ষার কোয়েশ্চেন দেওয়া আছে। দেখো যে অ্যাকোমোডেশন ইজ, অ্যাকোমোডেশন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব। আবার দেখো পরেরটায় বলা আছে পোস্টমাস্টার জেনারেলের একটি পরীক্ষা এসেছিল যে হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্কারসিটি। তাহলে দেখো দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে বলা হচ্ছে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমাদের যখন একটা সেন্টেন্সের মধ্যে কোন একটা ওয়ার্ড দিয়ে জানতে চাওয়া হয় কোন পার্টস অফ স্পিচ, আমরা কিন্তু সহজেই বলতে পারি কারণ সেখানে আমাদের বিভিন্ন রুলস থাকে যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে যখন আমাদের বলা হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের এটা বলা মুশকিল হয়ে পড়ে। তো আজকে আমি তোমাদের এইটাই দেখাবো যে আমরা আলাদা একটা আলাদা একটা সিঙ্গেল ওয়ার্ড থেকে কিভাবে বুঝতে পারি যে এটা নাউনকে আইডেন্টিফাই করছে নাকি অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করছে নাকি অ্যাডভার্বকে বোঝাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে আমি এটার একটা তোমাদের শর্টকাট বলো, সামারি বলো, একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো একটা ডায়াগ্রাম কিন্তু আমি প্রথমেই বাদ দিয়ে গেছিলাম। এই ডায়াগ্রামটা দেখো যে একটা সুন্দর গোল একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে না? এখানে দেখো বলা আছে যে নিম্নোক্ত সাফিক্স গুলো দেখে আমরা নাউনকে চিনতে পারি। তাহলে নাউনকে চেনার জন্য কিছু ওয়ার্ড আছে। সাফিক্স বলতে আমরা কি বুঝাই, যে কোন একটা মেইন ওয়ার্ডের পরে কোনো একটা যদি হচ্ছে কিছু যুক্ত হয় তাহলে সেই জিনিসটা যুক্ত হওয়ার পরে একটা নিউ ওয়ার্ড যখন ক্রিয়েট করে ওই নিউ ওয়ার্ডটা আরেকটা মানে হচ্ছে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করে। সেই মিনিংফুল ওয়ার্ডটা নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে সেটা কিন্তু বোঝা যায় কোন সাফিক্সটা যুক্ত হয়েছে সেটার প্রেক্ষিতে। এখন দেখো আমাদের যদি এই যে সাফিক্স গুলা দেখতে পাচ্ছ না, এগুলা যদি যুক্ত থাকে কোনো ওয়ার্ডের সাথে তাহলে আমরা সেটাকে খুব সহজেই বলে দিতে পারবো যে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। এখন তোমরা তো অনেকেই হয়তো এই ডায়াগ্রামটা দেখেই তোমাদের মনে হচ্ছে যে হুড, ডম, শিপ এরকম আলাদা আলাদা
সাফিক্স, এগুলো আমরা এতগুলো সাফিক্স কিভাবে মনে রাখবো যে পরবর্তীতে যাতে আমরা বুঝতে পারি যে এই সাফিক্সটা যেহেতু যুক্ত আছে তাহলে এটা নাউন হবে। এখন আমি কিভাবে এই জিনিসটা মনে রাখতাম সেই জিনিসটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। মূলত আমি প্রথম দিকে হচ্ছে এটাকে এইভাবে পড়তাম যে এয়ার, ইয়ার, ওয়ার এভাবে যুক্ত থাকবে, পাশাপাশি ইটি, ইটি মানে টিওয়াই আইটিওয়াই যুক্ত থাকবে। তারপরে যেটাকে আমি মজা করে বলি আনসি বা ইনসি, যে এএনসিই বা ইএনসিই। তারপরে আমরা মনে রাখতে পারি নেসহুড ডমমেন্ট, নেসহুড ডমমেন্ট। এভাবে মূলত আমি হচ্ছে নিজের মতো করে মুখস্থ করা বা মনে রাখার চেষ্টা করতাম। কিন্তু পরবর্তীতে আমার হচ্ছে অ্যাডমিশন সময় আমি যে রুলসটা ফলো করতাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যে অনেকটা গল্পে গল্পে আমরা শিখবো যে কোন সাফিক্সটা ইউজ করলে আমরা সেটাকে নাউন বলতে পারি। তাহলে চলো আমার সেই গল্পটা তোমাদের একটু শোনাই। এখানে আমি গল্পটাকে দুইবার রিপিট করব, দেখবা যে গল্পের মধ্যেই তোমাদের এই সাফিক্সটা পড়া হয়ে গেছে। গল্পটা কি দেখো, যে কারখানায় চুক্তি অনুসারে পণ্ডিত, পরিচালক, কর্মী ও শ্রমিক নিয়োগ করা হয়। এটা কিন্তু একদম কমন কথা যে হ্যাঁ, একটা কারখানায় চুক্তি অনুসারে কিন্তু সেই কারখানার বিভিন্ন পণ্ডিত হোক, পরিচালক হোক, এগুলা কিন্তু নিয়োগ দেওয়া হয়। এরপর দেখো বলা আছে যে সেখানে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিরাপত্তার জন্য মনোযোগ, সতর্কতা, আস্থা ও আন্তরিকতার সাথে লম্বা সময় কাজ ভাগ করে নিতে হয়। এটাও কিন্তু আমাদের জানা কথা এবং একটা সত্যি কথা যে আসলেই তাই। স্বদেশ প্রেমের জন্য বা ওই কারখানাটার নিরাপত্তার জন্য আমাদের সেটাকে মনোযোগ, সতর্কতা, আস্থা বা আন্তরিকতা এগুলোর সাথে আমাদের একটা লম্বা সময় কাজ করার জন্য ভাগ করে নিতে হয়। এরপরে দেখো আরেকটা লাইন লেখা আছে যে মালিকের সাথে যদি বাল্যকালের বন্ধুত্ব থাকে বা আত্মীয়তার বন্ধন থাকে তাহলে দেখবা কি অনেক সময়ই ছাড় পাওয়া যায়, তাই না? অনুমোদন ছাড়াই স্বাধীনতা ভোগ করা যায়। তাহলে দেখো এই গল্পটা যদি আমরা মনে রাখি, গল্পটা কিন্তু মনে রাখার মতো, দুইবার পড়লেই দেখা যাবে যে মনে থাকবে। এই গল্পটা মনে রাখলে কি হবে আমাদের বলো তো? আসো দেখাই। যে এখানে তোমাদের আছে কি চুক্তি মানে কি এগ্রিমেন্ট, তারপরে পণ্ডিতের ইংরেজি স্কলার, পরিচালক ডিরেক্টর, কর্মী এমপ্লয়ি, শ্রমিক ওয়ার্কার, স্বদেশপ্রেম প্যাট্রিয়টিজম, তারপরে নিরাপত্তা সেফটি, মনোযোগ অ্যাটেনশন, সতর্কতা অ্যাওয়ারনেস, আস্থা কনফিডেন্স, আন্তরিকতা সিনসিয়ারিটি, লম্বা কি লেন্থ, বাল্যকালের বন্ধু মানে হচ্ছে বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ, বাল্যকাল মানে বয়হুড, তারপরে হচ্ছে বন্ধন মানে ইংলিশ, যেটার ইংলিশ হচ্ছে বন্ডেজ, অনুমোদন অ্যাপ্রুভাল। দেখো এই প্রত্যেকটার ইংরেজি কিন্তু আমরা জানি, তাই না? এখন জানার পরে আমাদের লাভটা কি হলো এখনো হয়তো আমরা বুঝতে পারি নাই যে আমাদের এখানে লাভটা কি হয়েছে। দেখো এটা আমাদের যখন মনে থাকবে আমাদের কি হবে, এগ্রিমেন্টের সাথে মেন্ট যুক্ত আছে না, স্কলারের সাথে ইয়ার যুক্ত, দেখো প্রত্যেকটা নিচে আমার মার্কিং করা আছে ওআর, ডাবল ই, ইয়ার, আইজম, তারপরে ইটি, শান, নেস, ইনস, আইটিওয়াই, টিএইচ, হুড, শিপ, এইচ, এল। দেখো তোমার প্রত্যেকটা সাফিক্স কিন্তু পড়া হয়ে গেছে। এখন তোমার কি হবে বলো তো? এখন আমি যে কোনো ওয়ার্ডের সাথে যখন এই সাফিক্স গুলা পাবো তখন আমার কি হবে, ওই জিনিসটা নাউন হয়ে যাবে। যেমন আমরা এখন যদি এই জিনিসটা এখানে কি পড়লাম বলো তো, অ্যাটেনশন মানে মনোযোগ। আমাদের কিন্তু আমি ক্লাসের শুরুতেই দেখিয়েছিলাম একটা প্রশ্ন এসেছিল যে অ্যাকোমোডেশন, তাহলে ওইটা কি হবে বলো তো? শান যদি যুক্ত থাকে অবশ্যই সেটা কি হবে, নাউন হবে। এরপর আমরা পড়ছিলাম স্কারসিটি, এখানে দেখো এসেছে সেফটি, টিওয়াই যুক্ত আছে, তাহলে কি হবে, ওখানে ওই স্কারসিটিটা কি হবে, নাউন হবে। তাহলে আমরা কিন্তু এই গল্পটা যদি দুইবার পড়ি, এটার ওয়ার্ড গুলা যদি আমরা একটু মনে রাখি কোন সাফিক্স এখানে আছে, সেটা থেকে যে কোনো ওয়ার্ড আসলে আমরা খুব সহজেই কিন্তু বলে দিতে পারবো যে এই জিনিসটা নাউন হবে। তাহলে আমাদের জন্য এটা মনে রাখা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি দেখালাম যে অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্ন এসে যায়। এখন আসো ক্লাসিফিকেশন অফ নাউন। এটাও আমরা সেই ছোটবেলা থেকে পড়ে এসেছি, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার চার প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আমি যেহেতু বলেছি যে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব, তাই কিন্তু আমি প্রতিটা জিনিসই একটু করে টাচ দিয়ে যাব। তাহলে কনক্রিট নাউন কি দেখো, যে যেটা শোনা যায়, ঘ্রাণ নেওয়া যায়, ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করতে পারি। এখন তোমাদের মনে হতে পারে আচ্ছা এগুলা তো অনেক সহজ জিনিস, আমরা তো আগেই পড়ে এসেছি, যে জানি আমরা যে টিচার, স্কুল, টেবিল, ডগ, এগুলা মানে হচ্ছে এগুলা যেহেতু ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায়, চোখে দেখা যায়, তার মানে এগুলা কি, এগুলা হচ্ছে কনক্রিট নাউন। কিন্তু দেখো এই সাধারণ জিনিসটাই কিন্তু দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 24-25-এ এসেছে। এই দেখো নিচে দেওয়া আছে যে টেস্ট ইউর সেলফে নিচের কোনটি কনক্রিট নাউন, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 24-25, এখানে কিন্তু কাউ।
তাহলে দেখো এই সিম্পল উদাহরণ থেকেও কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসে যায়। এরপর দেখো এখানে দেওয়া আছে প্রপার নাউন। প্রপার নাউন মানে এটা আমরা সবাই জানি যে কোনো কিছু সুনির্দিষ্ট ভাবে নামকে আমরা বলি প্রপার নাউন। যেমন মাহিন, রাকিব, ঢাকা দেওয়া আছে। আমরা জানি যে প্রপার নাউনের আগে সবসময় ক্যাপিটাল লেটার হয়। আবার এটাও আমরা জানি যে হচ্ছে এই জিনিসটা একটা সুনির্দিষ্ট নাম। এখন দেখো এখানে আমাদের কিছু এক্সেপশন আছে। আমি বলেছিলাম ক্লাসের শুরুতে যে আমাদের এখানে কিছু কিছু অ্যাডভান্স লেভেলের এক্সেপশন আমরা পাবো, সেই জিনিসটা আমাদের কিন্তু নোট করে নিতে হবে। তোমাদের কাছে যাদের খাতা কলম আছে তারা এই জিনিসটা একটু নোট করে নিবা যে এখানে এক্সেপশন আমাদের আছে যে প্রপার কে প্লুরাল করা কিংবা এর পূর্বে আর্টিকেল বসানো যাবে না, সাধারণত যায় না, কিন্তু আমরা যদি বসাই তখন কি হবে। এখন দেখো আমরা কিন্তু পড়ে এসেছি যে মাহিন, রাকিব এগুলো প্রপার নাউন। আমি তোমাদের দুইটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা এখন আইডেন্টিফাই করো তো। ইউ আর এ নজরুল আই সি। আরেকটা সেন্টেন্স আছে, নজরুল ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। এখানে শেলি কিন্তু ইংলিশ লিটারেচার একজন বিখ্যাত কবি বা লেখক। তাহলে এখন শেলিও তো একজনের নাম, নজরুলও তো একজনের নাম, সুনির্দিষ্ট নাম। তাহলে এটা কি প্রপার নাউন হবে? এখানেই আমাদের হচ্ছে সেই ভুল ধারণাটা, বা আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসি যে নাম বোঝালেই হয়তো বা প্রপার নাউন হবে, এই জায়গায় কিন্তু এটা এক্সেপশন যে আমাদের এখানে নাম বোঝাচ্ছে কিন্তু তবু এটা কিন্তু প্রপার নাউন হবে না। কি হবে? এটার পূর্বে যদি কখনো আর্টিকেল থাকে প্রপার নাউনের পূর্বে, সেটা কিন্তু কি হয়ে যাবে বলতো? কমন নাউন হয়ে যাবে। নজরুলের আগে যেহেতু আর্টিকেল কি আছে, এ আছে না। শেলের আগে কি আছে? আর্টিকেল দা আছে না। তাই এটা অবশ্যই কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এবং তুমি এটাকে যদি বাংলা করো তাহলেও দেখতে পাবা যে এই নজরুল বলতে কিন্তু একজন কবিকে বুঝাচ্ছে না বা একজন স্পেসিফিক নজরুলকে বুঝাচ্ছে না। এই কবি দ্বারা একদম কমনলি মানে হচ্ছে কবিদের একটা কমন ভাবে প্রকাশ করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা কিন্তু কমন নাউন হয়ে যাবে। এখানে আমাদের সেই নিয়মটা কিন্তু আর খাটলো না এবং এগুলোই কিন্তু অ্যাডমিশন টেস্টে এসে যায়। এরপর আসো কমন নাউন কি। কমন নাউন আমরা সবাই জানি যে যেটাকে কমন ভাবে একটা সাধারণ ভাবে নাম বোঝাচ্ছে। যেমন ফ্লাওয়ার, পয়েট। পয়েট বলতে সকল কবি জাতিকে বোঝাচ্ছে সাধারণভাবে। কিন্তু তোমরা একটু খেয়াল করো যে এই সাধারণ জিনিসটাই কিন্তু অসাধারণ ভাবে আমাদের বিসিএস 44তম বিসিএস এ, এরপর 10তম বিসিএস এ, এরপর হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 3 জায়গায় আমরা কিন্তু কোশ্চেন পেলাম। এছাড়াও আরো অনেক জায়গায় এসেছে। কিভাবে এসেছে? যে রিভারটা কোন ধরনের নাউন, বা নিচের কোনটি কমন নাউনের উদাহরণ, সেটা হচ্ছে রিভার। এটা 44তম বিসিএস এ এসেছে। এরপর বিসিএস 10তম বিসিএস এ এসেছে যে নিচের কোনটি কমন নাউন, গার্ল। তাহলে দেখো এক্সাম্পল গুলা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আসো এই যে এখানেও কিছু এক্সেপশন অবশ্যই থাকবে। সেখানে দেখো একটা ক্রিটিক্যাল টিপস এর মধ্যে দেওয়া আছে 3 ধরনের এক্সেপশন। তোমাদের রিচ, এখানে রিচ বলতে কি বোঝাচ্ছে? কমন নাউন না। এটার পূর্বে যখন বা কোনো অ্যাডজেক্টিভের আগে যখন দা বসবে তখন সেটা কি হবে? প্লুরাল কমন নাউন হয়ে যাবে। দা রিচ এখানে কিন্তু একদম এরপরে দেখো যে ওয়ার্ডটা দেওয়া আছে মানে যে ভার্বটা দেওয়া আছে সেটা কিন্তু প্লুরাল ফর্মে করা আছে। তার মানে কি? এটা একদম বোঝাচ্ছে কি এক পুরো ধনী সম্প্রদায়কে, এবং এটা একটা প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়েছে। তার মানে আমার কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল বসে সেটা কিন্তু প্লুরাল কমন নাউন হয়ে যাবে। এটা একটা রুলস আমরা পেলাম। এরপর আসো আমি দেখাবো যে তোমাদের একই ওয়ার্ড কিভাবে প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট বিভিন্ন নাউন হয়ে যেতে পারে। আমরা পড়ে এসেছি না যে ফাদার, মাদার এগুলো একটা সাধারণ নামকে বোঝাচ্ছে, মানে এগুলা সব কমন নাউন। কিন্তু দেখো এখানে বলা হচ্ছে আওয়ার ফাদার উইল হেল্প আস। এখানে কিন্তু ফাদারটা, এফটা দেখো বড় হাতের দেওয়া আছে বা ক্যাপিটাল লেটারে দেওয়া আছে, এবং এই ফাদারটা দ্বারা কিন্তু আমাদের পিতাকে বোঝাচ্ছে না, এই ফাদারটা দ্বারা বোঝাচ্ছে কি বলতো? গড বা ঈশ্বরকে বোঝাচ্ছে। তাহলে যখন আমরা কোনো কমন নাউন পাবো এবং সেটাকে ক্যাপিটাল লেটারে ব্যবহার হবে সেটা, এবং সেটাকে দেখবো যে আমি যে নামে বুঝি সেই নাম না বুঝি অন্য একটা কোনো নামকে বোঝাচ্ছে, তখন সেটা কিন্তু অবশ্যই প্রপার নাউন হয়ে যাবে, এটা কিন্তু কমন নাউন থাকবে না। এটা একটা এক্সেপশনাল রুল। এরপর আসো এই ফাদারটাই যখন আমরা কোনো ব্যক্তির গুণ অর্থে ব্যবহৃত করব। যেমন এখানে বলা আছে যে সিং দ্য চাইল্ড, বাচ্চাটাকে দেখে দ্য ফাদার ইন হিম অ্যারোজ, মানে তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো। এখানে কিন্তু ফাদার মানে পিতা না, এখানে ফাদার মানে বোঝাচ্ছে হচ্ছে পিতৃত্ব, মানে মানুষের একটা গুণ।
তাহলে এই গুণটা যখন বুঝাবে এটা কিন্তু হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে ওই যে যেটা আমরা একটু পরে গিয়ে পড়বো যে অনুভূতি করা, অনুভূতির দ্বারা উপলব্ধি করা যায়। তাহলে এই জিনিসটাও ক্রিটিক্যাল টিপস এবং এটাও কিন্তু একটু নোট করে রাখতে হবে। আশা করি আমি এতক্ষণ যা পড়ালাম এটার আলোকে তোমরা হচ্ছে নিচের কোয়েশ্চেনগুলোর খুব সহজে অ্যান্সার করতে পারবা। তোমরা এই নিচের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। এরপর আসো আমরা একটু তুলনা করার মাধ্যমে দুইটা নাউন সম্পর্কে জেনে নেব। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন। দেখো কমন নাউনে দেওয়া আছে সিটি, এটা সাধারণভাবে প্রত্যেকটা শহরকে বোঝাচ্ছে, কিন্তু এটারই স্পেসিফিক ঢাকা, রাজশাহী, খুলনা। এরপর দেখো রিভার, এটা একটা স্পেসিফিক মানে সকল নদীকে বোঝায়, কিন্তু পদ্মা, যমুনা, মেঘনা এটা আলাদা আলাদা ভাবে স্পেসিফিক নদীকে বোঝাচ্ছে। তার মানে এখানে কিন্তু আমরা নিজস্ব যে চিন্তা ভাবনা সেটা দিয়েই কিন্তু কমন প্রপার নাউন এটাকে চিন্তা করতে পারছি। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই যে নিচে দুইটা কোশ্চেন দেওয়া আছে, এই দুইটা কোশ্চেন অবশ্যই নিজেরা সলভ করবা। এরপর আমাদের আরো কয়েকটা নাউন আছে, সেটার কিছু ক্রিটিক্যাল টিপস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কালেকটিভ নাউন, আমরা কিন্তু এটা নাম দ্বারাই বুঝতে পারি কালেকটিভ মানে কি। কালেকটিভ নাম মানে হচ্ছে সমষ্টি, অনেকগুলো ব্যক্তি বা বস্তু যে কোনো কিছুর সমষ্টি। জুরি, আর্মি, টিম, ফ্লক এগুলো আমরা সবাই পারি। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কালেকটিভ নাউনকেও কিন্তু প্লুরাল করা যায় না, এবং এটার কিন্তু আর্টিকেল বসানো যায় না এটার আগে। তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাও দেখে আসি যে এই কালেকটিভ নাউনকেও প্লুরাল করা হচ্ছে। যেমন দেখো, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, এখানে দেখা যাচ্ছে দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। তাহলে 10 ক্লাসেস এখানে কিন্তু ইএস যুক্ত করা হয়েছে না, তাহলে কি সেন্টেন্সটা ভুল? না, এখানে আমাদের কিছু স্পেসিফিক রুল আছে। যেমন তোমাদের হচ্ছে প্লুরাল করা যাবে, কিন্তু তার শর্ত আছে, তার পূর্বে যদি সংখ্যাবাচক কোনো শব্দ পাই। দেখো তো এখানে কোনো সংখ্যাবাচক শব্দ আছে কিনা। ক্লাসেসের আগে 10 আছে না, এটা একটা সংখ্যাবাচক শব্দ না। পাবলিকের আগে 20 আছে না। তাহলে এরকম যদি সংখ্যাবাচক শব্দের পরে আমরা কোনো কালেকটিভ নাউন পাই, সেটাকে আমরা অবশ্যই কিন্তু প্লুরাল ফর্ম করতে পারবো, এখানে আমাদের কোনো বাধা নাই। এরপর আসো, সব থেকে ইম্পর্টেন্ট একটা রুলস আমি পড়াবো, যেটা আমি অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে অনেক জায়গায় পরীক্ষা দিতে গিয়ে এই কোয়েশ্চেনটা ফেস করেছি। এমনকি আমার দেখা মতে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু এই জায়গাটা থেকে কোয়েশ্চেন এসেছে। কেমন ভাবে? দেখো, কালেকটিভ নাউন কিন্তু দুই প্রকার হতে পারে, একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন, একটা প্লুরাল কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল এটা আমরা বুঝবো কি করে? একটা কালেকটিভ নাউনকে তো আমরা চিনি যে জুরি একটা কালেকটিভ নাউন, কিন্তু এখন ওই ধরো যে জুরি বলতে বিচারক মণ্ডলীর দল, তারা হচ্ছে কি করলেন, একটা নিজস্ব মতামত দিলেন এবং সেই মতটা সকলে একই দিলেন, মানে একমত হলেন। কোনো কিছুতে তারা যদি একমত হন বা একই কাজ করেন, এরকম সেম সেম কোনো ক্রাইটেরিয়া আসলে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার কালেকটিভ নাউন হবে, এবং তারপরে যে ভার্বটা থাকবে সেটা কিন্তু তার সাথে এস বাই এস যুক্ত হবে। আবার যদি ওই একই ওয়ার্ডটা দেখা যায় যে দ্য জুরি often have different reactions to the evidence they hear, মানে তারা যা শুনেছে তার উপর তারা ভিন্ন ভিন্ন মত দিয়েছে, এটা কিন্তু একমত না, তাহলে কি হবে বলতো? এখানে হচ্ছে এটা প্লুরাল কালেকটিভ নাউন হবে, এবং অবশ্যই এরপরে দেখো হ্যাভ ইউজ হয়েছে, মানে প্লুরাল ভার্ব ইউজ হবে। তার মানে কি হলো, আমাদের একটা সেন্টেন্স পড়ে আমরা ধুমধাম দাগিয়ে দিতে পারবো না যে এটা কালেকটিভ নাউন বা এটা এই বোঝাচ্ছে, আমার এরপরে ভার্ব এরকম দিলে হবে না। আমাদের পুরো সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে, এবং এই রুলস গুলো আমাদের কিন্তু জানা থাকতে হবে, না হলে আমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবো না। দেখো, এই কোশ্চেনটাই নিচে দেওয়া আছে, এসেছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের কি করতে হবে বলতো? এখানে আমাদের পুরো বাক্যটা পড়ে দেখতে হবে যে তারা কি ভিন্ন ভিন্ন মত দিয়েছে নাকি সেম মত দিয়েছে। যদি সেম মত দেয় তাদের ভার্বেরটা সিঙ্গুলার আছে কিনা, আর যদি ভিন্ন ভিন্ন মত দেয় তাদের ভার্বটা প্লুরাল আছে কিনা, তাহলে বোঝা যাবে সেই সেন্টেন্সটা কারেক্ট। তোমরা নিজেরা এই চারটার মিনিং করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, এবং কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার দিবা, আমি চেক করে দিব, ঠিক আছে? এরপর আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা দ্বারা সম্পূর্ণ অংশ বা অখণ্ডভাবে বোঝায় বিভিন্ন র ম্যাটেরিয়ালস থাকবে এবং নির্দিষ্ট একটা ওজন বা ইউনিটকে ডিফাইন করবে। এখানেও দেখো ডেন্টাল 22-তে এসেছে যে গোল্ড হচ্ছে কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। মাটন কোন নাউন? বিসিএস 38তম বিসিএস এ এসেছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে দেখো, উদাহরণ কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই উদাহরণ থেকে প্রশ্ন পাচ্ছি। এখন আসো, এখানে ম্যাটেরিয়াল নাউনেও সেম জিনিস
আমাদের কিন্তু দেয়া আছে যে এখানে একটা জিনিস তোমাদের দেখাই, ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও কিন্তু আমরা কখনো সেটাকে প্লুরাল করতে পারবো না বা আর্টিকেল বসাতে পারবো না, কিন্তু যদি বসে যায় সেটার কিন্তু নাউনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে গোল্ড হচ্ছে কি নাউন, ম্যাটেরিয়াল নাউন না, এইটার আগে যখনই আমরা আর্টিকেল দা ইউজ করেছি এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে। এটাও আমাদের জানতে হবে এবং এটা লিখে রাখতে হবে। এরপর আসো আমাদের সবচেয়ে পরিচিত যে নাউনটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমরা অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে পারি। এটাও দেখো অসংখ্যবার এটার উদাহরণ থেকে প্রশ্ন এসেছে, যে হ্যাপিনেস, ইলনেস, ফ্রিডম, চাইল্ডহুড। দেখো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে, ডিউ বি ইউনিটে এসেছে, আবার ডেন্টালে এসেছে যে ডিসিপ্লিনটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখো এসেছে যে গডনেস, ব্রেভারি, এগুলো সব কি ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমাদের কিছু স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে এটাকেও আমরা প্লুরাল করতে পারবো না এবং এটার পূর্বেও কখনো আমরা আর্টিকেল বসাতে পারবো না, কিন্তু যদি আর্টিকেল বসে যায় তখন কি হবে, এটার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। কি হবে, আর্টিকেলের পরে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে সেটা অবশ্যই কমন নাউন হয়ে যাবে। এখন অনেকের, আমি এতগুলা রুলস দেওয়ার পরে অনেকের হয়তো মনে হতে পারে যে কোনটা বসালে কি হচ্ছে না হচ্ছে, অনেকটা কিন্তু একটা মানে হচ্ছে এখনই অনেকের হয়তো এই রুলস গুলা গুলিয়ে যাচ্ছে। তো আমি প্রত্যেকটা রুলস এর একটা সামারি দেখো পরের পৃষ্ঠায় দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যেন একদম ক্লিয়ার হয়ে যায়। দেখো এই দুইটা কথা আমাদের মনে রাখলে এতক্ষণ আমি যা যা বললাম তোমাদের কমপ্লিট। যে আর্টিকেল, ডিটারমিনার এবং প্লুরাল করা হলে প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো সব হয়ে যায় কমন নাউন, অ্যান্ড কমন নাউনের আগে আর্টিকেল বসালে সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুইটা ক্রাইটেরিয়া তোমরা যদি মনে রাখো, আমি এতক্ষণ যে এক্সেপশন রুলগুলা পড়ালাম উদাহরণ দিয়ে, তোমাদের সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের এখানে কিছু নিজস্ব টেস্ট ইওর সেলফ, নিচে কিছু টেস্ট ইওর সেলফ দেওয়া আছে। আমি যা যা পড়িয়েছি দেখবা সেই কোয়েশ্চেনগুলোই তোমাদের অ্যাডমিশন টেস্টে এসে গেছে। তোমরা নিজেরা এটা একটু সলভ করার চেষ্টা করবা, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, মিশন ডিএমসি উইথ সাবিহা, যেখানে আমি নিয়মিতভাবে সকল মেডিকেল প্রত্যাশীদের জন্য বিভিন্ন গাইডলাইন ভিডিও, পাশাপাশি তাদের বিভিন্ন সাবজেক্ট এবং টপিক ওয়াইজ ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি। এবং আমার নিজস্ব ফেসবুক পেজ মিশন ডিএমসি উইথ সাবিহা, সেখানে ফলো দিয়ে রাখবা। আমি ক্লাসের পিডিএফ নোট সহ বিভিন্ন কুইজ এবং কন্টেন্ট সেখানে রেগুলার প্রোভাইড করে থাকছি। তাহলে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।